বন্ধুরা, বাংলাদেশের নতুন সরকার ভারতকে অহংকার দেখিয়ে যে ভুল করেছে তার ফল শুধুমাত্র বাংলাদেশের নতুন সরকার নয়, বরং বাংলাদেশের সাধারণ মানুষদেরও ভোগ করতে হতে পারে। আসলে আপনার মনেই থাকবে, কিছু সময় আগে ভারত রাইস এবং অনিয়ন অর্থাৎ চাল এবং পেঁয়াজের এক্সপোর্টের ওপর ব্যান লাগিয়ে দিয়েছিল, যেই লিস্টে বাংলাদেশের নামও যুক্ত ছিল। আর এখন রিসেন্টলি সুগার অর্থাৎ চিনির এক্সপোর্টেও ভারতের পক্ষ থেকে ব্যান লাগিয়ে দেওয়া হয়েছে। আর তারপর আরো একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট ভারতের পক্ষ থেকে প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে, যেটাকে বাংলাদেশে বৃহৎ মাত্রায় এক্সপোর্ট করা হতো। এখন চীনের কোলে বসে থাকা বাংলাদেশের নতুন সরকারকে নিচু হতে দেখা যাচ্ছে। আসলে দেখতে গেলে 2024 সালে ভারতের পক্ষ থেকে একটা ইম্পর্টেন্ট ফুড প্রোডাক্টের ওপর ব্যান লাগানো হয়েছিল, কিন্তু বাংলাদেশ সেই সময় বিষয়টাকে ক্যাজুয়ালি নিয়েছিল। আর এই রিপোর্টে আপনি পরিষ্কার দেখতেই পাচ্ছেন বাংলাদেশের বর্তমান সিচুয়েশন যেটা রয়েছে, সেখানে পটেটো অর্থাৎ আলুর দাম দিনকে দিন খুবই দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। কেননা একদিক দিয়ে দেখতে গেলে বাংলাদেশে আলুর ভারী কমতি লক্ষ্য করা গেছে। আর বাংলাদেশের বিগড়ে যাওয়া অবস্থার কারণে মার্কেটের মূল্য বৃদ্ধি নর্মাল হওয়ার নামই নিচ্ছে না। আপনাদের বলে রাখি, বাংলাদেশে একটা আইটেম নয়, বরং এমন কিছু আইটেম রয়েছে যেগুলোকে সম্পূর্ণভাবে ভারত দ্বারা এক্সপোর্ট করা হয়ে থাকে। অন্যদিকে বাংলাদেশের বৃদ্ধি পাওয়া মূল্য বৃদ্ধি তাদের অর্থ ব্যবস্থায় এমন প্রভাব ফেলবে যাকে ঠিক করতে বাংলাদেশের কয়েক বছর সময় লেগে যাবে। তো সম্পূর্ণ ডেভেলপমেন্ট আসলে কি তা জানতে ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকবেন। আর এই যে বাংলাদেশ যেভাবে এখন ভারতের সামনে মাথা নত করছে, তার জন্য ভিডিওটা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আসলে বাংলাদেশের নতুন সরকার গত কিছুদিনে ভারতকে যেভাবে নিজেদের অহংকার দেখিয়েছে, এ থেকে এটা পরিষ্কার হয়ে গেছে যে তাদের নতুন সরকার সম্পূর্ণভাবে চীনের সাপোর্টে রয়েছে। কিন্তু এর আগে শেখ হাসিনার সরকার পুরোপুরিভাবে ভারতের সাপোর্টে ছিল, এই জন্য তারা তার বিরোধ করছিল। আর তিনি তার ক্ষমতা ছেড়ে দেওয়ার পর যেভাবে বাংলাদেশের অবস্থা বদলেছে, তা থেকে একদিকে পাকিস্তান মজা নিচ্ছে, আর অন্যদিকে তাদের নতুন সরকারের গুরুত্ব কিছুটা চীনের দিকে লক্ষ্য করা যাচ্ছে। আর এটাও হতে পারে চীন যে নিজের নেভাল বেসকে বাংলাদেশে তৈরি করার প্রস্তুতি নিচ্ছে, তাতে হয়তো চীন সফলতা পেয়ে যেতে পারে। কারণ যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, আর তখন চীনকে সরাসরি বলে দিয়েছিলেন তারা এই ধরনের যে সমস্ত পার্টনারশিপ করবে সেগুলো ভারতের সাথে করবে। আর সেই জায়গায় চীন একটুও হাত পা মারতে পারেনি। কিন্তু যখন শেখ হাসিনা তার ক্ষমতা ছেড়ে চলে যান, তখন নতুন সরকারের কিছুটা টান চীনের দিকে যেতে শুরু করেছে। এবং তা থেকে একটা বিষয় পরিষ্কার দেখা যাচ্ছে যে হতে পারে পরবর্তীকালে চীন এবং বাংলাদেশ মিলে নেভাল অ্যাক্টিভিটিও করতে পারে। এর ধারণা আপনি ইকোনমিক টাইমসের এই রিপোর্টটা দেখেই করতে পারেন, যেটা কিছু সময় আগেই বেরিয়ে এসছে। আর এতে পরিষ্কার বলা হয়েছে বাংলাদেশের যে নতুন হোম অ্যাডভাইজার রয়েছে, তার ভারতের সাথে অলরেডি কয়েকবার ঝামেলা হয়েছে। শুধু তাই নয়, বরং ভারত একদিকে যেখানে বাংলাদেশের অত্যাচার এবং উত্তেজিত পরিবেশকে শান্ত করার চেষ্টা করছে, আর সেখানে অন্যদিকে বাংলাদেশের বিরোধী পার্টি বিএনপি যে নতুন সরকারকে চালাচ্ছে বলে বলতে পারেন। তো তাদের পক্ষ থেকে আবারও একবার পরিস্থিতিকে গরম করে দেওয়া হয়েছে। আসলে কিছুদিন আগে খবর বেরিয়ে এসেছিল যে শেখ হাসিনা যিনি বর্তমানে ভারতে রয়েছেন, তার উপর বিএনপি পার্টির পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ লাগানো হচ্ছে। আর শেখ হাসিনাকে ভারত দ্বারা পুনরায় বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলা হয়েছে। যদিও পরিস্থিতি যতদিন পর্যন্ত না শান্ত হচ্ছে, ততদিন পর্যন্ত ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে পারবে না। এখন তো এ থেকে এই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার জেনে শুনেই ভারতের সাথে সম্পর্ককে খারাপ করতে উঠে পড়ে লেগেছে। আর অন্যদিকে তারা চীনের দিকে ঝুঁকছে। কিন্তু যখন কথা হয় ফুড সিকিউরিটির বিষয়ে, তখন বাংলাদেশ সবচেয়ে বেশি ভারতের ওপর ডিপেন্ডেন্ট রয়েছে। এমনকি বাংলাদেশের ইম্পোর্ট এবং এক্সপোর্ট সেক্টর কিছুটা ভারতের দ্বারা ম্যানেজ করাও হয়ে থাকে। আর যদি ফুডকে দেখা হয়, তাহলে ভারত বাংলাদেশের অনেক বড় ট্রেডিং পার্টনার, যেখানে ভারত বাংলাদেশকে ডাল, গম, চাল, চিনি, পেঁয়াজ এবং আলুর সাথে সাথে বিভিন্ন মশলা, ফল এবং শাকসবজিও এক্সপোর্ট করে থাকে। কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন, একটা সময় ছিল যখন বাংলাদেশকে আলুর ব্যাপক এক্সপোর্টার কান্ট্রি বলে মনে করা হতো, আর বাংলাদেশ অন্যান্য দেশে এক্সপোর্টও করত। কিন্তু গত কিছু বছরে বাংলাদেশের ক্রমবর্ধমান পরিস্থিতি অর্থ ব্যবস্থার যথেষ্টই ক্ষতি করেছে, যার কারণে বাংলাদেশে আলুর প্রোডাকশন দিন প্রতিদিন কমে যাচ্ছে। আর অন্যদিকে ভারতে আলুর প্রোডাকশন দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে আজকের সময়ে ভারত আলু উৎপাদনে দ্বিতীয় সবচেয়ে বড় প্রডিউসার কান্ট্রি হয়ে গেছে, যার কারণে ভারতে প্রডিউস হওয়া আলু বিশ্বের বিভিন্ন দেশে
বাংলাদেশে এক্সপোর্ট করা হয়ে থাকে, যেখানে বিশেষ করে ভারত দ্বারা নেপাল, বাংলাদেশ, ভুটান এবং শ্রীলঙ্কার মতো অন্যান্য প্রতিবেশী দেশে ভারত দ্বারা যথেষ্ট কম দামে আলুর এক্সপোর্ট করা হয়ে থাকে। প্রতিবেশী দেশ হওয়ার কারণে ট্রান্সপোর্টেশনের খরচও অনেক কম হয়ে থাকে। এই জন্য এই দেশগুলোর আলু ইম্পোর্ট করতে অনেক কম খরচ হয়। শুধু তাই নয়, বরং ভারতে এত বেশি কোয়ান্টিটির সাথে পটেটোর প্রোডাকশন হয়, যেখানে সৌদি আরব এবং ইন্দোনেশিয়ার মতো দেশের সঙ্গে সঙ্গে জাপান এবং আমেরিকার মতো ডেভেলপ দেশও ভারতের থেকেই পটেটো ক্রয় করে থাকে। আর ভারত বিশ্বের ফুল পটেটোর প্রায় 10% অংশ একাই এক্সপোর্ট করে থাকে। অন্যদিকে ভারত থেকে আলু ক্রয় করাতে মিডল ইস্ট এবং আফ্রিকার প্রায় সমস্ত দেশ যুক্ত রয়েছে। আর ভারত বেশিরভাগ দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করে নিয়েছে। তাই ভারত এই দেশগুলোতে নিজেদের ফুড প্রোডাক্টকে এক্সপোর্ট করার জন্য বেশি কস্ট পে করে না। যদিও ভারতের যে টোটাল এক্সপোর্ট হয়ে থাকে সেটার মধ্যে কেবলমাত্র একটা ছোট অংশই বাংলাদেশে এক্সপোর্ট হয়ে থাকে, কিন্তু তা থেকে বাংলাদেশে যথেষ্ট সাহায্য হয়ে যায়। আপনাদের বলে রাখি, বাংলাদেশে আলুর বর্তমান দাম এত বৃদ্ধি পেয়ে গেছে যে সেখানকার সাধারণ মানুষ এই সময় যথেষ্ট সমস্যার মুখে পড়েছে, কারণ বাংলাদেশের বাজারে আলুর দাম প্রায় দুগুণ হয়ে গেছে। আর সেখানকার মার্কেটে আলু এবং পেঁয়াজের মতো জিনিসের কমতি লক্ষ্য করা গেছে। এর আগেও ভারত বাংলাদেশে এক্সপোর্ট হওয়া আলুর ওপর 3 বার ব্যান লাগিয়ে দিয়েছিল, যার মধ্যে 2014, 2017 এবং তারপর 2020 সালে ব্যান লাগানো হয়েছিল। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ আসার পর ভারত পুনরায় তাদেরকে পটেটোর সাপ্লাই চালু করেছিল। কিন্তু বাংলাদেশের অবস্থার কারণে ভারতের পক্ষ থেকে আলুর সঙ্গে সঙ্গে অন্যান্য ফুড প্রোডাক্টের এক্সপোর্ট যথেষ্ট কম করে দেওয়া হয়েছে। আর অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের ইতালি এবং জার্মানির মতো প্রায় সমস্ত দেশেতে ইন্ডিয়ান পটেটোর ডিমান্ড ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আর ভারতের এক্সপোর্টে ইনক্রিজ হচ্ছে, কেননা ভারতীয় পটেটোর কোয়ালিটি ভালো এবং অন্যান্য দেশের তুলনায় সস্তা হওয়ার কারণে ইউরোপিয়ান দেশগুলো ভারতের থেকেই পটেটো ক্রয় করা পছন্দ করে। বাকি সমস্ত পরিস্থিতির মধ্যে যদি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপও হয়ে যায় আর ভারত থেকে পটেটো এক্সপোর্ট সম্পূর্ণভাবে যদি বন্ধ হয়ে যায়, তাহলেও ভারতের ফুড সিকিউরিটির ওপর কোনো প্রভাবই পড়বে না। আর আপনাদের কি মনে হয়, বাংলাদেশের অবস্থা যেইভাবে ক্রমশ খারাপ হচ্ছে তা থেকে ইকোনমি কি পুনরায় ঠিক হবে? ভারতের সাথে তাদের সম্পর্ক কি মজবুত হবে? হ্যাঁ অথবা না, নিজেদের মতামত কমেন্টে অবশ্যই জানান এবং আমাদের কাজ আপনার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।